বিন্দুর ছেলে গল্পটির শেষ পর্ব এটি। গল্পটি পুরো শোনার অনুরোধ রইল আপনাদের কাছে। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। রাত্রে কাঁদো কাঁদো মুখে অমূল্য অন্নপূর্ণার কাছে শুইতে আসিল। অন্নপূর্ণা ব্যাপার বুঝিয়া বিরক্ত হইয়া বলিলেন, এখানে কেন? যা এখান থেকে, যা বলছি। অমূল্য ফিরিয়া দেখিল তাহার পিতা ঘুমাইতেছেন। সে কোনো কথাটি না বলিয়া আস্তে আস্তে চলিয়া গেল। সকালবেলা কদম রান্নাঘরে এঁটো বাসন তুলিতে আসিয়া দেখিল বারান্দার এক কোণে কতকগুলো কাঠ ঘুঁটের ওপর অমূল্য পড়িয়া ঘুমাইতেছে। সে ছুটিয়া গিয়া বিন্দুকে তুলিয়া আনিল। অন্নপূর্ণাও ঘুম ভাঙিয়া বাহিরে আসিয়াছিলেন, কাছে আসিয়া দাঁড়াইলেন। বিন্দু তীক্ষ্ণভাবে বলিল, রাত্রে বড়গিন্নি বুঝি তাড়িয়ে দিয়েছিলে? ও থাকলে ঘুমের ব্যাঘাত হয় না? ছেলের অবস্থা দেখিয়া ক্ষোভে দুঃখে তাহার নিজের চোখেও জল আসিতেছিল, কিন্তু বিন্দুর নিষ্ঠুর তিরস্কারে জ্বলিয়া উঠিয়া বললেন, নিজের দোষ তুই পরের ঘাড়ে তুলে দিতে পারলেই বাঁচিস। বিন্দু ছেলেকে তুলিতে গিয়া দেখিল তাহার গা গরম, জ্বর হইয়াছে। কহিল, সারা রাত কার্তিক মাসের হিম, জ্বর হবেই তো, এখন ভালো হলে বাঁচি। অন্নপূর্ণা ঝুঁকিয়া পড়িয়া বলিলেন, জ্বর হয়েছে, কই দেখি। বিন্দু সজোরে তাহার হাত ঠেলিয়া দিয়া বলিল, থাক, আর দেখে কাজ নেই বলিয়া ঘুমন্ত ছেলেকে স্বচ্ছন্দে কোলে তুলিয়া লইয়া অন্নপূর্ণার প্রতি একবার বিষ দৃষ্টি নিক্ষেপ করিয়া নিজের ঘরে চলিয়া গেল। 5-6 দিনে অমূল্য আরোগ্য হইয়া উঠিল বটে, কিন্তু বড়জায়ের অপরাধটা বিন্দু মার্জনা করিল না। সেই দিন হইতে সে ভালো করিয়া কথা পর্যন্ত বলিত না। অন্নপূর্ণা মনে মনে সমস্তই বুঝিলেন, অথচ তিনিও মৌন হইয়া রহিলেন। সকলের সম্মুখে সমস্ত অপরাধ বিন্দু যে তাহারই উপর তুলিয়া দিয়াছে, এ অন্যায় তিনিও ভুলিতে পারিলেন না। এইটি একদিন কি একটা কথার পর তিনি এলোকেশীর কাছে বলিয়া ফেলিলেন, ওর জ্বর তো ছোট বউয়ের জন্যে, ও যে মরেনি এই ওর ভাগ্যি। কথাটা এলোকেশী বিন্দুর গোচর করিতে লেশমাত্র বিলম্ব করিলেন না। বিন্দু মন দিয়া শুনিল, কিন্তু কথা কহিল না। সে যে শুনিয়াছে তাহাও এলোকেশী ভিন্ন আর কেহ জানিল না। বিন্দু বড়জায়ের সহিত এক্কেবারে কথাবার্তা বন্ধ করিয়া দিল। কয়েকদিন হইতে নতুন বাটিতে জিনিসপত্র সরানো হইতেছিল। কাল সকালেই উঠিয়া যাইতে হইবে। যাদব ছেলেদের লইয়া সে বাড়িতে ছিলেন। মাধব মকদ্দমা উপলক্ষে অন্যত্র গিয়েছিলেন, তিনিও ছিলেন না। ইতিমধ্যে এ বাড়িতে এক বিষম কাণ্ড ঘটিল। সন্ধ্যার সময় মাস্টার পড়াতে আসিয়াছিলেন। কি মনে করিয়া বিন্দু তাহাকে ডাকাইয়া পাঠাইল, বলিল, কাল থেকে ও বাড়িতে গিয়ে পড়াবেন। মাস্টার যে আজ্ঞা বলিয়া চলে যাইতেছিলেন। বিন্দু প্রশ্ন করিল, আপনার ছাত্রটি আজকাল পড়ে কেমন? মাস্টার বলিল, লেখাপড়ায় সে তো বরাবরই ভালো, প্রত্যেকবারই তো প্রথম হয়। বিন্দু কহিল, তা হয়, কিন্তু আজকাল চুরুট খেতে শিখেছে যে। মাস্টার বিস্মিত হইয়া বলল, চুরুট খেতে শিখেছে? পরক্ষণেই নিজেই বলিল, আশ্চর্য নয়, ছেলেরা সমস্তই দেখাদেখি শেখে। কার দেখে শিখেছে? মাস্টার চুপ করিয়া রহিল। বিন্দু বলিল, ওর বাবাকে ও কথা জানাবেন। মাস্টার মাথা নাড়িয়া বলিল, এই দেখুন না, আজ 5-7 দিনের কথা, স্কুলের পথে এক উড়ে মালির বাগানে ঢুকে তার অসময়ের আম পেড়ে গাছ ভেঙে তাকে মারধর করে এক কাণ্ড করেছে। বিন্দু বলিল, তারপর? উড়ে হেডমাস্টারকে বলে দেয়, তিনি 10 টাকা জরিমানা করে তাকে তা দিয়ে শান্ত করেছেন। বিন্দু বিশ্বাস করিতে পারিল না, বলিল, আমার অমূল্য ছিল, সে টাকা পাবে কোথায়? মাস্টার কহিল, তা জানি না, কিন্তু সেও ছিল। এ বাড়ির নরেনবাবুও ছিল, আরও 3-4 জন স্কুলের বদমাইশ ছেলে ছিল। এ কথা আমি হেডমাস্টার মহাশয়ের কাছে শুনেছি। বিন্দু বলিল, টাকাও আদায় হয়ে গেছে? আজ্ঞে হ্যাঁ, তাও শুনেছি। আচ্ছা, আপনি যান বলিয়া বিন্দু সেইখানেই বসিয়া রহিল। তার মুখ দিয়া শুধু অস্ফুটে বাহির হইল,
আমাকে না জানিয়ে টাকা দিলে এত সাহস এ বাড়িতে কার? একে তাহার মন খারাপ, তাহাতে দিদির সহিত কথাবার্তা বন্ধ, তাহার উপর এই সংবাদ বিন্দুকে হিতাহিত জ্ঞানশূন্য করিয়া তুলিল। সে উঠিয়া গিয়া রান্নাঘরে ঢুকিল। অন্নপূর্ণা রাত্রির জন্য তরকারি কুটিতেছিলেন। মুখ তুলিয়া ছোট বউয়ের মেঘাচ্ছন্ন মুখের দিকে চাহিয়া দেখিলেন। বিন্দু কহিল, দিদি, এর মধ্যে অমূল্যকে টাকা দিয়েছ? অন্নপূর্ণা ঠিক এই আশঙ্কাই করিতেছিলেন। ভয়ে তাহার গলা কাঠ হইয়া গেল। মৃদুস্বরে বলিলেন, কে বললে? বিন্দু বলিল, সেটা দরকারি কথা নয়। দরকারি কথা সেই বা কী বলে নিলে, আর তুমিই বা কী বলে দিলে? অন্নপূর্ণা নিস্তব্ধ হইয়া রহিলেন। বিন্দু বলিল, তুমি চাও না যে আমি তাকে শাসন করি, সেই জন্যই আমাকে লুকিয়েছ। অমূল্য যাই করুক, মিথ্যে কথা গুরুজনের কাছে বলবে না। তুমি জেনে শুনে দিয়েছ, সত্যি কি না? অন্নপূর্ণা আস্তে আস্তে বলিলেন, সত্যি। কিন্তু এইবারটি তাকে মাপ কর বোন, আমি মাপ চাচ্ছি। বিন্দু বুকের মধ্যে পুড়িয়া যাইতেছিল, বলিল, একটিবার, আজ থেকে চিরকালের জন্যই মাপ করলুম, আর বলবো না, আর কথা কব না। সে যে এমনই করে চোখের সামনে একটু একটু করে উচ্ছন্নে যাবে, তা সইতে পারবো না। তার চেয়ে এক্কেবারে যাক। কিন্তু তোমার কি আস্পর্ধা? শেষ কথাটা অন্নপূর্ণাকে তীক্ষ্ণভাবে বিঁধিল। তথাপি তিনি নিরুত্তরে বসিয়া রহিলেন। কিন্তু বিন্দু যত বকিতেছিল, তাহার ক্রোধ উত্তর ততই বাড়িতেছিল। সে পুনরায় চেঁচাইয়া বলিল, সব কথায় তুমি ন্যাকা সেজে বলো এইবারটি মাপ কর, কিন্তু দোষ তার তত নয় যত তোমার। তোমাকে আমি মাপ করব না। বাটির দাসী চাকরেরা আড়ালে দাঁড়াইয়া শুনিতেছিল। অন্নপূর্ণার আর সহ্য হইল না। তিনি বলিলেন, কি করবি, ফাঁসি দিবি? বন্যিতে আহুতি পড়িল। বিন্দু বারুদের মতো জ্বলিয়া উঠিয়া বলিল, সেই তোমার উপযুক্ত শাস্তি। নিজের ছেলেকে 2 টাকা দিয়েছি, এই তো অপরাধ? কি কথায় কি কথা আসিয়া পড়িল। বিন্দু আসল কথা ভুলিয়া বলিল, তাই বা দেবে কেন? নষ্ট করবার টাকা আসে কোথা থেকে? অন্নপূর্ণা বললেন, তুই টাকা নষ্ট করিস নে? আমি করি আমার টাকা, তুমি নষ্ট করো কার টাকা শুনি? অন্নপূর্ণা এবার ভয়ঙ্কর ক্রুদ্ধ হইয়া উঠিলেন। তিনি নিঃস্ব ঘরের মেয়ে ছিলেন, মনে করিলেন বিন্দু সেই ইঙ্গিতই করিয়াছে। দাঁড়াইয়া উঠিয়া বলিলেন, তুই না হয় মস্ত বড়লোকের মেয়ে, কিন্তু তাই বলে আর কেউ যে 2 টাকাও দিতে পারবে না, সে অহংকার করিস নে। বিন্দু বলিল, সে অহংকার আমি করিনি, কিন্তু তুমিও ভেবে দেখো, একটা পয়সাও দিতে গেলে তুমি কার পয়সায় দাও? অন্নপূর্ণা চেঁচাইয়া উঠিলে, কার পয়সা দিই? তোর যা মুখে আসে তাই বলিস, যা দূর হয়ে যায় সামনে থেকে। বিন্দু বলিল, দূর? আমি রাত পোহালেই হব, কিন্তু কার পয়সা খরচ করো সেটা দেখতে পাও না? কার রোজগারে খাচ্ছ পড়ছ সেটা জানো না? হঠাৎ কথাটা বলিয়া বিন্দু স্তব্ধ হইয়া থামিল। অন্নপূর্ণার মুখ সাদা হইয়া গিয়াছিল। তিনি ক্ষণকাল নির্নিমেষ চোখে ছোট বউয়ের মুখের প্রতি চাহিয়া বলিলেন, তোমার স্বামীর রোজগারে খাচ্ছি পড়ছি, আমি তোমার দাসীবাদী, উনি তোমার চাকর বাকর, এই না? এই না তোর মনের কথা? তা এতদিন বলিসনি কেন? তাহার ওষ্ঠাধর বারংবার কাঁপিয়া উঠিল। তিনি দাঁত দিয়া অধর চাপিয়া ধরিয়া এক মুহূর্ত স্থির থাকিয়া বলিলেন, কোথা ছিলি ছোট বউ? ছোট ভাইকে পরাবার জন্য ও 2খানি কাপড় একসঙ্গে কিনে পরেনি? কোথা ছিলি তুই যখন ঘর পুড়ে গেছে, গাছতলায় একবেলা রেঁধে খেয়ে এই পৈতৃক ভিটেটুকু খাড়া করেছিল? বলিতে বলিতে তাহার 2 চোখ দিয়া দরদর করিয়া জল ঝরিয়া পড়িল। আঁচল দিয়া মুছিয়া ফেলিয়া বললেন, ও যদি জানতো তোদের মনের কথা, কখনো এমন আফিম খেয়ে চোখ বুজে হুঁকোর নল মুখে দিয়ে আরামে দিন কাটাতে পারত না। সে লোক ও নয়, ওকে জানে তোর স্বামী, ওকে জানে স্বর্গের দেবতারা। আজ আমার ছুতো করে তুই তাকে অপমান করলি? স্বামী অভিমানে অন্নপূর্ণার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। বলিলেন,
ভালোই হলো জানিয়ে দিলি। সতী আত্মহত্যা করেছিল, আমিও দিব্যি করছি। বরং পরের বাড়ি রেঁধে খাবো, তবুও তোদের ভাত আর খাবো না। তুই কি করলি? ওকে অপমান করলি। ঠিক এই সময় যাদব প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইয়া ডাকিলেন, বড় বউ। স্বামীর কণ্ঠস্বরে তাহার অভিমান আরও বেড়ে গেল, উত্তাল সাগরের মতো হইয়া উঠিল। ছুটিয়া বাহিরে আসিয়া বলল, ছি ছি, যে লোক নিজের মাক ছেলেকে খেতে দিতে পারে না, তার গলায় দেবার দড়ি জোটে না কেন? যাদব হতবুদ্ধ হইয়া গিয়া বলিলেন, কি হলো গো? কি হলো? কিচ্ছু না। ছোট বউ আজ স্পষ্ট করে বলে দিলে আমি তার দাসী, তুমি তার চাকর। ঘরের ভিতরে বিন্দু জিভ কাটিয়া কানে আঙুল দিল। অন্নপূর্ণা কাঁদিতে কাঁদিতে বলিলেন, আমার একটা পয়সা কাউকে হাত তুলে দেবার অধিকার নেই। তুমি বেঁচে থাকতেও আজ আমাকে একথা শুনতে হলো। আজ তোমার সামনে দাঁড়িয়ে এই শপথ করছি, ওদের ভাত খাওয়ার আগে যেন আমার বেটার মাথা খেতে হয়। বিন্দুর কানে এ কথা অস্পষ্ট হইয়া প্রবেশ করিল। সে অস্ফুটে, কি করলে দিদি বলিয়া সেইখানেই ঘাড় গুজিয়া আজ 12 বর্ষ পরে হঠাৎই মূর্ছিত হইয়া পড়িল। নতুন বাড়িতে যাদব, অন্নপূর্ণা ও অমূল্য ব্যতীত আর সকলেই আসিয়াছিল। বাহির হইতে বিন্দুর পিসি, পিসির মেয়ে, নাতি নাতনি, বাপের বাড়ি হইতে তাহার মা বাবা, তাহাদের দাস দাসী প্রভৃতি সমস্ত গৃহ পরিপূর্ণ হইয়া গিয়াছে। এখানে আসিবার দিনটাতেই শুধু বিন্দুকে কিছু বিমনা দেখাইয়াছিল, কিন্তু পরদিন হইতেই সে ভাব কাটিয়া গেল। রাগ পড়িলেই অন্নপূর্ণা আসিবেন, ইহাতে বিন্দুর লেশমাত্র সংশয় ছিল না। এখানে পূজা দিয়া লোকজন খাওয়াইতে হইবে, সেই তাহারই উদ্যোগ আয়োজনে ব্যস্ত হইয়া পড়িল। বিন্দুর বাপ জিজ্ঞাসা করলেন, মা, তোর ছেলেকে দেখছি নে যে? বিন্দু সংক্ষেপে কহিল, সে ও বাড়িতে আছে। মা প্রশ্ন করলেন, তোর যা বুঝি আসতে পারলেন না? বিন্দু কহিল, না। তিনি নিজেই তখন বলিলেন, সবাই এলে ও বাড়িতেই বা থাকে কে? পৈতৃক ভিটে বন্ধ করেও তো রাখা চলে না। বিন্দু চুপ করিয়া কাজে চলিয়া গেল। যাদব এ কয়দিন প্রত্যহ সন্ধ্যার সময় একবার করিয়া বাহিরে আসিয়া বসিতেন, কথাবার্তা বলিয়া সংবাদ লইয়া ফিরিয়া যাইতেন, কিন্তু ভিতরে ঢুকিতেন না। গৃহপূজার পূর্বের রাত্রে তিনি ভিতরে ঢুকিয়া এলোকেশীকে ডাকিয়া তত্ত্ব লইতেছিলেন। বিন্দু জানিতে পারিলেন, আড়ালে দাঁড়াইয়া শুনিতে লাগিল। পিতার অধিক এই ভাসুরের কাছে ছেলেবেলা হইতে সেদিন পর্যন্ত সে কত আদর পাইয়াছে, কত স্নেহের ডাক শুনিয়াছে। যাদব মা বলিয়া ডাকিতেন, কোনোদিন বৌমা পর্যন্ত বলেন নাই। এই ভাসুরের কাছে জায়ের সহিত কলহ করিয়া কত নালিশ করিয়াছে, কোনোটি তাহার কোনোদিন উপেক্ষিত হয় নাই। আজ তাহার কাছে অপরিসীম লজ্জায় বিন্দুর কণ্ঠরোধ হইয়া গেছে। যাদব চলিয়া গেলেন। সে ঘরের মধ্যে মুখে আঁচল গুজিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল, চারিদিকে লোকে পাছে কেহ শুনিতে পায়। পরদিন সকালবেলা বিন্দু স্বামীকে ডাকাইয়া আনিয়া বলিল, বেলা হচ্ছে, পুরুত বসে আছেন, বড়ঠাকুর এখনও তো এলেন না। মাধব বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, তিনি কেন? বিন্দু ততোধিক বিস্মিত হইয়া বলিলেন, তিনি কেন? তিনি ছাড়া এসব করবে কে? মাধব বলিল, হয় আমি, না হয় ভগ্নিপতি প্রিয়বাবু করবেন, দাদা আসতে পারবেন না। বিন্দু ক্রুদ্ধ হইয়া বললেন, আসতে পারবে না বললেই হলো, তিনি থাকতে এ কারোর অধিকার আছে? না না, সে হবে না, তিনি ছাড়া আমি কাউকে কিচ্ছু করতে দেব না। মাধব বলিল, তবে বন্ধ থাক, তিনি বাড়ি নেই, কাজে গেছেন। এ সমস্ত বড় গিন্নির মতলব, তাহলে সেও আসবে না দেখছি, বলিয়া বিন্দু কাঁদো কাঁদো হইয়া চলিয়া গেল। তাহার কাছে পূজা অর্চনা, উৎসব আয়োজন, খাওয়ানো দাওয়ানো সমস্তই এক মুহূর্তে একেবারে মিথ্যা হইয়া গেল। 3 দিন ধরিয়া সে এই চিন্তাই করিয়াছে, আজ বড়ঠাকুর আসিবেন, দিদি আসিবেন, অমূল্য আসিবে। আজিকার সমস্ত দিনব্যাপী কাজকর্মের উপর সে যে মনে মনে
তাহার কতখানি নির্ভর করিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়াছিল সে কথা সে ছাড়া আর কেহই জানিত না। এলোকেশী আসিয়া বলিলেন, ভাঁড়ারের চাবিটা একবার দাও ছোট বউ, ময়রা সন্দেশ নিয়ে এসেছে। বিন্দু ক্লান্তভাবে বলিল, ওইখানে কোথাও এখন রাখ ঠাকুরজি, পরে হবে। কোথায় রাখবো বউ, কাগেটাকে মুখ দেবে যে। তবে ফেলে দেগে বলিয়া বিন্দু অন্যত্র চলিয়া গেল। পিসিমা আসিয়া বললেন, হ্যাঁ বিন্দু, এবেলা কতখানি ময়দা মাখবে, একবার যদি দেখিয়ে দিতিস। বিন্দু মুখ ভার করিয়া বলিল, কতখানি মাখবে তার আমি কি জানি, তোমরা গিন্নি বান্নি মানুষ, তোমরা জানো না? পিসিমা অবাক হইয়া বলিলেন, শোনো কথা, কত লোক তোদের এবেলা খাবে, আমি তার কি জানি? বিন্দু রাগিয়া বলিল, তবে বলগে ওকে, সে ছিল দিদি, অমূল্যধনের পৈতের সময় 3 দিন ধরে শহরের সমস্ত লোক খেলে, তা একবার বলেনি ছোট বউ ওটা করগে, সেটা দেখগে। তার একটা হাড়ের যা যোগ্যতা এ বাড়ির সমস্ত লোকের তা নেই বলিয়া আর একটা ঘরে চলিয়া গেল। কদম আসিয়া জিজ্ঞাসা করল, দিদি, জামাইবাবু বলছেন পুজোর কাপড় চোপড়গুলো। তাহার কথা শেষ হইবার পূর্বেই বিন্দু চেঁচাইয়া উঠিল, খেয়ে ফেল আমাকে, তোরা খেয়ে ফেল, যা দূর হ সামনে থেকে। কদম পলায়ন করিল। খানিক পরে মাধব আসিয়া কয়েকবার ডাকাডাকি করিয়া বলিল, ওগো শুনতে পাচ্ছ? বিন্দু কাছে আসিয়া ঝংকার দিয়া বলিয়া উঠিল, পাচ্ছি না, আমি পারবো না, পারবো না, হলো? মাধব অবাক হইয়া চাহিয়া রহিল। বিন্দু বলিল, কি করবে, আমার গলায় ফাঁসি দেবে? না হয় তাই দাও বলিয়া কাঁদিয়া দ্রুতপদে সরিয়া গেল। বেলা বাড়িয়া উঠিতে লাগিল। বিন্দু বিনা কাজে ছটফট করিয়া এ ঘর ও ঘর করিয়া কেবলই লোকের দোষ ধরিয়া বেড়াইতে লাগিল। পুরোহিত বেচারা নিজে ভিতরে আসিয়া বলিলেন, তাই তো, বেলা বাড়তে লাগলো, কোনো বিলি ব্যবস্থাই দেখিনি। বিন্দু আড়ালে দাঁড়াইয়া কড়া করিয়া জবাব দিল, কাজকর্মের বাড়িতে বেলা একটু হয়ই বলিয়া আর একটা বাসন পা দিয়া ছুঁড়িয়া ফেলিয়া দিয়া আর একটা ঘরের মেঝের উপর নির্জীবের মতো বসিয়া রহিল। মিনিট 10 পরে হঠাৎ তাহার কানে একটা পরিচিত কণ্ঠের শব্দ যাইবা মাত্রই সে ধরফর করিয়া উঠিয়া দাঁড়াইয়া দরজা দিয়া মুখ বাড়াইয়া দেখিল অন্নপূর্ণা আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইলেন। বিন্দু দুঃখে অভিমানে কাঁদিয়া ফেলিল। চোখ মুছিয়া সশব্দে সম্মুখে আসিয়া গলায় আঁচল দিয়া হাত জোর করিয়া বলিল, বেলা 10টা-11টা বাজে, আর কত শত্রুতা করবে দিদি? আমি বিষ খেলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয় তো? তাই না হয় বাড়ি গিয়ে এক বাটি পাঠিয়ে দাও বলিয়া চাবির গোছাটা ঝনাত করিয়া তাহার পায়ের নিচে ফেলিয়া দিয়া নিজের ঘরে গিয়া দৌড় দিয়া মাটির উপর লুটাইয়া পড়িয়া কাঁদিতে লাগিল। অন্নপূর্ণা নিঃশব্দে চাবির গোছা তুলিয়া লইয়া দৌড় খুলিয়া ভাঁড়ারে গিয়া ঢুকিলেন। অপরাহ্নে লোকজনের যাতায়াত, খাওয়ানো দাওয়ানো, ভিড় কমিয়া গিয়াছিল। তবুও বিন্দু কিসের জন্য কেবলই অস্থির হইয়া ঘর বার করিতে লাগিল। ভৈরব আসিয়া বলিল, অমূল্যবাবু স্কুলে নেই। বিন্দু তাহার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল, হতভাগা, ছেলেরা রাত্রি পর্যন্ত স্কুলে থাকে, নতুন লোক তুমি, ও বাড়িতে গিয়ে একবার দেখতে পারোনি? ভৈরব বলিল, সে বাড়িতেও তিনি নেই। বিন্দু চেঁচাইয়া বলিল, কোথায় কোন ছোট লোকদের ছেলের সঙ্গে ডাঙ্গুলি খেলছে, তার আর কি পানে ভয় ডর আছে? এবার একটা চোখ কানা হলেই বড়গিন্নির মনোবাঞ্ছা পূর্ণ হয়, তাহলে 10 হাত বার করে খাই, যা যেখানে পাস খুঁজে আন। অন্নপূর্ণা ভাঁড়ারের দৌড়ে বসিয়া আর 5 জনের সহিত কথাবার্তা কহিতেছিল। ছোট বউয়ের তীক্ষ্ণ কণ্ঠ শুনিতে পাইলেন। ঘণ্টাখানেক পরে ভৈরব আসিয়া জানাইল, অমূল্যবাবু ঘরে আছে, এলো না। বিন্দু বিশ্বাস করিতে পারিল না। এলো না কি রে, আমি ডাকছি বলেছিলি? ভৈরব মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ, তবু এলো না। বিন্দু এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল, তার দোষ কি, যেমন মা তেমনই ছেলে হবে তো। আমারও কটু দিব্যি রইল যে অমন মা বেটার মুখ দর্শন করব না। অনেক রাত্রে অন্নপূর্ণা বাটি ফিরিতে উদ্যত হইলে
পৌঁছাইয়া দিবার জন্য মাধব নিজে আসিয়া উপস্থিত হইল। বিন্দু দ্রুত পদে অদূরে বসিয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া ভীষণ কণ্ঠে বলিল, পৌঁছে দিতে তো যাচ্ছ, উনি জল স্পর্শ করেননি তা জানো? মাধব বলিল, সে তোমার জানবার কথা, আমার নয়। সমস্ত নষ্ট হয় দেখে নিজে গিয়ে ডেকে এনেছিলাম, এখন নিজে পৌঁছে দিতে যাচ্ছি। বিন্দু বলিল, বেশ ভালো কথা, তাহলে দেখছি তুমিও ওই দিকে। মাধব জবাব না দিয়া বলিল, চলো বৌঠান, আর দেরি করো না, চলো ঠাকুরপো। বলিয়া অন্নপূর্ণা পা বাড়াইতেই বিন্দু গর্জন করিয়া বলিল, লোকে কথাই বলে দেজি শত্রু, নিজের যা মুখে এলো 10টা মিথ্যে সাজিয়ে বললে, কটকট করে দিব্যি করলে, 4 দিন 4 রাত ছেলের মুখ দেখতে দিলে না, ভগবানের বিচার করবেন। বলিয়া মুখে আঁচল গুজিয়া কান্না রোধ করিয়া রান্নাঘরের বারান্দায় আসিয়াই উপুর হইয়া মূর্ছিত হইয়া পড়িল। একটা গোলমাল উঠিল। মাধব অন্নপূর্ণা দুজনেই শুনিতে পাইল। অন্নপূর্ণা ফিরিয়া দাঁড়াইয়া বলিল, কি হলো দেখি? মাধব কহিল, দেখতে হবে না, চলো। কলহের কথাটা এ কয়দিন গোপন ছিল, আর রহিল না। পরদিন বাড়ির মেয়েরা এক জায়গায় বসিলে এলোকেশী বলিয়া উঠিলেন, যায় জয়ে ঝগড়া হয়েছে। ছেলের কি হলো, সে একবার আসতে পারলে না? ছোট বউ বড় মিথ্যে বলেনি, যেমন মা তেমনই ছেলে তো হবে। ঢের ঢের ছেলে দেখেছি বাবা, এমন নেমক হারাম কখনো দেখিনি। বিন্দু ক্লান্ত দৃষ্টিতে একবারটি তাহার দিকে চাহিয়া লজ্জায় ঘৃণায় চোখ নিচু করিল। এলোকেশী পুনরায় কহিল, তুমি ছেলে ভালোবাসো ছোট বউ? আমার নরেন্দ্রনাথকে নাও, ওকে তোমায় দিলুম, মেরে ফেলো, কেটে ফেলো, কোনো দিন কথাটি বলবার ছেলেও নয়। তোমার সন্তান, তেমন সন্তান আমরা পেটে ধরিনি। বিন্দু নিঃশব্দে বসিয়া রহিল। বিন্দুর মা জবাব দিলেন, তার বয়স হইয়াছে, জমিদারের মেয়ে, জমিদারের গৃহিণী, তিনি পাকা লোক। হাসিয়া বললেন, ও কি একটা কথা গা, অমূল্য ওর হাড় মাসে জড়িয়ে আছে। না না, ওকে তোমরা অমন করে উতলা করে দিও না। বিন্দু, তোদের ঝগড়া দুদিনের মা, তাই বলে ছেলে কি তোর পর হয়ে যাবে? বিন্দু ছলছল চোখে মায়ের মুখের দিকে চাহিয়া চুপ করিয়া বসিয়া রহিল। সন্ধ্যার সময় সে কদমকে ডাকিয়া বলল, আচ্ছা কদম, তুই তো ছিলি, তুই বল, আমার এত কি দোষ হয়েছিল যে উনি অত বড় দিব্যি করে ফেললেন? বিন্দু তাহাকে এ আলোচনা করিতে আহ্বান করিয়াছে। সহসা কদম তাহা বিশ্বাস করিতে পারিল না। সে অত্যন্ত সংকুচিত হইয়া মৌন হইয়া রহিল। তথাপি বিন্দু বলিল, না না, হাজার হোক তোরা বয়সে বড়, তোদের দুটো কথা আমাকে শুনতেই হয়। তুই বল না, এত দোষ আমার কি হয়েছিল? কদম ঘাড় নাড়িয়া বলিল, না দিদি, দোষ আর কি? বিন্দু কহিল, তবে জানা একবার ও বাড়িতে, 2 কথা বেশ করে শুনিয়ে দিয়ে আয় না, তোর আর ভয় কি? কদম সাহস পাইয়া বলিল, ভয় কিছুই নয় দিদি, কিন্তু কাজ কি আর ঝগড়া বিবাদ করে? যা হবার তা তো হয়ে গেছে। বিন্দু কহিল, না না কদম, তুই বুঝিস নে, সত্যি কথা বলা ভালো, না হলে ও মনে করবে আমারই যেন সব দোষ, আর আর ওর কোনো দোষ নেই। বার করে দেব, দূর করে দেব, এসব কথা বলেনিও। আমি কোনো দিন তাতে রাগ করেছি? কেন ও লুকিয়ে টাকা দিলে, কেন একবার জানালে না? কদম বলিল, আচ্ছা কাল যাব, আজ সন্ধে হয়ে গেছে। কদম বলিল, আচ্ছা কাল যাব, আজ সন্ধে হয়ে গেছে। বিন্দু অপ্রসন্ন হইয়া বলিল, সন্ধ্যা আবার কোথায় কদম, তুই বড় কথা কাটিস। শীতকালের বেলা বলেই অমন দেখাচ্ছে, না হয় কাউকে সঙ্গে নে না। ওরে ও ভৈরব, শোন, হেবকে ডেকে দে তো, কদমের সঙ্গে যাক। ভৈরব বলিল, হেবকে দিয়ে বাবু বাতি পরিষ্কার করাচ্ছেন। বিন্দু চোখ তুলিয়া বলল, ফের মুখের সামনে জবাব করে? ভৈরব সে চাহনুর সম্মুখে হইতে ছুটিয়া পালাইল। কদমকে পাঠাইয়া দিয়া বিন্দু বার 2 এ ঘর ও ঘর করিয়া রান্নাঘরে আসিয়া ঢুকিল। বামুন ঠাকুরুন একা বসিয়া রাঁধিতেছিল। বিন্দু একপাশে বসিয়া পড়িয়া বলিল, আচ্ছা মেয়ে, তোমাকেই সাক্ষী মানছি,
সত্যি কথা বলো মে, কার দোষ বেশি? পাচিকা বুঝিতে পারিল না, বলিল, কিসের মা? বিন্দু বলিল, সেদিনের কথা গো। কি বলেছিলুম আমি? শুধু বলেছিলুম দিদি অমূল্যকে এর মধ্যে টাকা দিয়েছ। কে না জানে ছেলেদের হাতে টাকা কড়ি দিতে নেই। বললেই তো হতো অমূল্য কান্নাকাটি করেছিল, দিয়েছি, চুকে যেত। এতে এত কথাই বা ওঠে কেন? আর এমন দিব্যি দেয়াই বা কেন? 5টা ঘটি বাটি একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগে, তা এ তো মানুষ, তাই বলে এত বড় দিব্যি? ওই একটি বংশধর, তার নামে করে দিব্যি? আমি বলছি মেয়ে তোমাকে, ইহজন্মে আমি আর ওর মুখ দেখব না। শত্রুর দিকে ফিরে চাইব তো ওর দিকে চোখ ফেরাবো না। বামুন মেয়ে স্বভাবতই স্বল্পভাষিণী। সে কি বলবে বুঝিতে না পারিয়া মৌন হইয়া রহিল। বিন্দুর 2 চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল। তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া ভাঙা গলায় পুনরায় বলিল, রাগের মাথায় কে দিব্যি না করে মেয়ে? তাই বলে জল স্পর্শ করলে না, ছেলেটাকে পর্যন্ত আসতে দিলে না, এইগুলো কি বড়োর মতো কাজ? হাজার হোক আমি ছোট, বুদ্ধি কম, যদি পেটের মেয়েই হতুম কি করতো তাহলে? আমিও তেমনই, ওর নাম কখনো মুখে আনবো না, তা তোমরা দেখো। বামুন ঠাকুরুন তথাপি চুপ করিয়া রহিল। বিন্দু বলিয়া উঠিল, আর ওই দিব্যি দিতে জানে, আমি জানিনি। কাল যদি ও বাড়িতে গিয়ে বলে আসি 1 বাটি বিষ পাঠিয়ে না দাও তো তোমারও ওই দিব্যি রইল, কি হয় তাহলে? আমি 2 দিন চুপ করে আছি, তারপরে হয় গিয়ে ওই দিব্যি দিয়ে আসব, না হয় নিজেই 1 বাটি বিষ খেয়ে বলে যাব দিদি পাঠিয়ে দিয়েছে। দেখি 5 জনে ওকে ছিছি করে কিনা, ও জব্দ হয় কিনা। বামুন ঠাকুরন ভয় পাইয়া মৃদুস্বরে বলিল, ছি মা, ওসব মতলব করতে নেই। ঝগড়া বিবাদ চিরস্থায়ী হয় না। উনিও তোমাকে ছেড়ে থাকতে পারবেন না, অমূল্যধনও পারবে না। এ কদিন যে সে কেমন করে আছে আমরা তাই কেবল ভাবি। বিন্দু ব্যগ্র হইয়া বলিল, তাই বল মেয়ে, নিশ্চয় তাকেও মারধর করে ভয় দেখিয়ে রেখেছে। যে একটা রাত আমাকে না হলে ঘুমোতে পারে না, আজ 5 দিন 4 রাত কেটে গেল। ও মাগির কি আর মুখ দেখতে আছে? ওই যে বললুম, শত্রুর দিকে ফিরে চাইব তো ওর দিকে ইহজন্মে আর না। বামুন ঠাকুরন নিজের কবজির কাছে একটা কালো দাগ দেখাইয়া কহিল, এই দেখো মা, এখনো কাল শিরে পড়ে আছে। সে রাত্রে তোমার মূর্ছা হয়েছিল, এসব কথা তুমি জানো না। অমূল্যধন কোথা থেকে ছুটে এসে তোমার বুকের ওপর পড়ে সে কি কান্না, সে তো আর তখন কখনো দেখেনি। বলে ছোট মা মরে গেল, না দেয় তোমার চোখে মুখে জল দিতে, না দেয় বাতাস করতে। আমি টানতে গেলুম, আমাকে কামড়ে দিল। বড় মা টানতে গেলেন, তাকে আঁচলে আঁচড়ে কামড়ে কাপড় ছিঁড়ে এক করে দিলে। লোকে রুগীর সেবা করবে কি মা, তাকে নিয়েই ব্যস্ত। শেষে 4-5 জন মিলে টেনে নিয়ে যায়। বিন্দু নির্নিমেষ চোখে তাহার মুখের পানে চাহিয়া কথাগুলি যেন গিলিতে লাগিল। তারপর অতি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে উঠিয়া গিয়া নিজের ঘরে গিয়া দৌড় দিয়া শুইল। দিন 4 পরে বিন্দুর পিতামাতা পিসি প্রভৃতির ফিরিবার পূর্বের দিন মূর্ছার পরে বিন্দু চুপ করিয়া বিছানায় পড়িয়াছিল। কদম বাতাস করিতেছিল, আর কেহ ছিল না। বিন্দু ইঙ্গিতে তাহাকে আরও কাছে ডাকিয়া মৃদুকণ্ঠে বলিল, কদম, দিদি এসেছেন রে। কদম বলিল, না দিদি, আমরা এত লোক আছি, তাকে আর কষ্ট দেওয়া কেন? বিন্দু ক্ষণকাল স্থির থাকিয়া বলিল, এই তোদের দোষ কদম, সব কাজেই নিজেদেরকে বুদ্ধি খাটাতে যাস। এমনই করেই একদিন আমাকে মেরে ফেলবি দেখছি। পুজোর দিনেও তো তোরা একবারই লোক ছিলি, কি করতে পেরেছিলি যতক্ষণ না সেই 1 ফোঁটা লোকটি এসে বাড়িতে পা দিলে? ওরে তোরা আর সে, তার করে আঙুলের ক্ষমতাও তোদের বাড়ি শুদ্ধ লোকের নেই। বিন্দুর মা ঘরে ঢুকে বলিলেন, জামাইয়ের মত আছে বিন্দু,
তুইও দিন কতক আমাদের সঙ্গে ঘুরে আসবি চল। বিন্দু মায়ের মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিল, আমার যাওয়া না যাওয়া কি তার মতামতের উপর নির্ভর করে মা? যে তিনি বললেই যাব, আমার শত্রুর হুকুম না পেলে যাই কি করে? মা কথাটা বুঝিয়ে বললেন, তোর জায়ের কথা বলছিস? তার আর হুকুম নিতে হবে না। যখন আলাদা হয়ে তোরা চলে এসেছিস তখন উনি বললেই হলো। বিন্দু মাথা নাড়িয়া বলিল, না মা, তা হয় না। যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ যেখানেই থাক, সেই সব। আর যাই করি মা, তাকে না বলে বাড়ি ছেড়ে যেতে পারবো না। বড়ঠাকুর তাহলে রাগ করবেন। এলোকেশী এইমাত্র উপস্থিত হইয়া শুনিতেছিলেন, বলিলেন, আচ্ছা আমি বলছি, তুমি যাও। বিন্দু সে কথার জবাবও দিল না। মা বলিলেন, বেশ তো, না হয় লোক পাঠিয়ে তার মত নে না বিন্দু। বিন্দু আশ্চর্য হইয়া বলিল, লোক পাঠিয়ে? সে তো আরও মন্দ হবে মা। আমি তার মন জানি। মুখে বলবে যাক, কিন্তু ভিতরে রেগে থাকবে। হয়তো বড়ঠাকুরকে 5টা বানিয়ে বলবে। না মা, তোমরা যাও, আমার যাওয়া হবে না। মা আর জিদ করিলেন না, চলিয়া গেলেন। এইবার ফাঁকা বাড়ি প্রতি মুহূর্তে তাহাকে গিলিবার জন্য হাঁ করিতে লাগিল। নিচের একটি ঘরে এলোকেশীরা থাকেন, দোতলার একটি ঘর তাহার নিজের, আর সমস্তই খালি খা খা করিতে লাগিল। সে শূন্য মনে ঘুরিতে ঘুরিতে তেতালার একটি ঘরে আসিয়া দাঁড়াইল। কোন সুদূর ভবিষ্যতে পুত্র পুত্রবধূর নাম করিয়া এই ঘরখানি সে তৈরি করাইয়াছিল। এইখানে ঢুকিয়া সে কিছুতেই চোখের জল রাখিতে পারিল না। নিচে নামিয়া আসিতেছিল, পথে স্বামীর সহিত দেখা হইবা মাত্রই সে বলিয়া উঠিল, হ্যাঁ গা, কীরকম হবে তবে? মাধব বুঝিতে না পারিয়া বলিলেন, কিসের? বিন্দু আর জবাব দিতে পারিল না। হঠাৎ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, না না, তুমি যাও, ও কিছু না। পরদিন সকালবেলা মাধব বাহিরের ঘরে বসিয়া কাজ করিতেছিলেন। হঠাৎ বিন্দু ঘরে ঢুকিয়াই কান্না চাপিয়া বলিল, উনি চাকরি করছেন নাকি? মাধব চোখ না তুলিয়াই বলিলেন, হু কি, এই কি তার চাকরির বয়স? মাধব পূর্বের মতো কাগজে চোখ রাখিয়া বলিলেন, চাকরি কি মানুষ বয়সের জন্য করে? চাকরি করে অভাবে। তার অভাবী বা হলো কেন? আমরা পর ঝগড়া করেছি, কিন্তু তুমি তো তার ভাই। মাধব বলিলেন, বইমাত্রেও ভাই, জ্ঞাতি। বিন্দু স্তম্ভিত হইয়া গিয়া ধীরে ধীরে বলিল, তুমি বেঁচে থেকে তাকে কাজ করতে দেবে? মাধব এবার মুখ তুলিয়া স্ত্রীর দিকে চাহিলেন, তারপর সহজ শান্ত কণ্ঠে বলিলেন, কেন দেব না? সংসারে যে যেমন অদৃষ্ট নিয়ে আসে তেমনই ভোগ করে। তার জীবন্ত সাক্ষী আমি নিজে। কবে বাপ মা মরেছেন নিজেও জানিনি। বড় বৌঠানের মুখে শুনি আমরা বড় গরিব, কিন্তু কোনো দিন দুঃখ কষ্টের বাষ্পও টের পেলাম না। কোথা থেকে চিরকাল পরিষ্কার ধপধপে জামাকাপড় এসেছে, কোথা থেকে স্কুল কলেজের মাইনে, বইয়ের দাম, বাসা খরচ এসেছে, তা আজও বলতে পারিনি। তারপরে উকিল হয়ে মন্দ টাকা পাইনি। ইতিমধ্যে কোথা থেকে কেমন করে তুমি 1 রাশ টাকা নিয়ে ঘরে এলে, এমন অট্টালিকাও তৈরি হলো। অথচ দাদাকে দেখো, চিরকালটা নিঃশব্দে হাড় ভাঙা খাটুনি খেটেছেন, ছেঁড়া সেলাই করা কাপড় পরেছেন। শীতের দিনেও তার গায়ে কখনো জামা দেখিনি। একবেলা 1 মুঠো খেয়ে কেবল আমাদের জন্যে। সব কথা আমার মনেও পড়ে না, পড়বার দরকারও দেখিনি। শুধু দিন কতক আরাম করেছিলেন, তা ভগবান সব শুদ্ধ আদায় করে নিচ্ছেন বলিয়া সহসা সে মুখ ফিরাইয়া একটা দরকারি কাগজ খুঁজিতে লাগিল। বিন্দু নির্বাক, স্তব্ধ। স্বামীর কত বড় তিরস্কার যে এই অতীত দিনের সহজ কাহিনীর মধ্যে প্রচ্ছন্ন ছিল, সে কথা বিন্দুর প্রতি রক্ত বিন্দুটি পর্যন্ত অনুভব করিতে লাগিল। সে মাথা হেঁট করিয়া রহিল। মাধব কাগজ খুঁজিতে খুঁজিতে কতকটা যেন নিজের মনেই বলিলেন, চাকরি বলে চাকরি, রাধাপুরের কাছারিতে যেতে আসতে প্রায় 5 কোশ।
ভোর 4টেয় বেরিয়ে সমস্ত দিন অনাহারে থেকে রাত্রে ফিরে এসে দুটি খাওয়া, মাইনে 12 টাকা। বিন্দু শিহরিয়া উঠিল। সমস্ত দিন অনাহারি, মোটে 12 টাকা? হ্যাঁ, 12 টাকা। বয়স হয়েছে, তাতে আফিংখোর মানুষ, একটু আধটু দুধও পান না। ভগবান দেখছি এতদিন পরে দয়া করে দাদার ভবযন্ত্রণা মোচন করে দেবার উপায় করে দিয়েছেন। বিন্দুর চোখ দিয়া জল গড়াইয়া পড়িল এবং যাহা কোনোদিন করে নাই আজ তাহাও করিল। হেঁট হইয়া স্বামীর 2 পা চাপিয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিল, তোমার 2টি পায়ে পড়ি, একটি উপায় করে দাও। রোগা মানুষ, এমন করে 2 দিনও বাঁচবেন না। মাধব নিজের চোখের জল কোনো গতিকে মুছিয়া লইয়া কহিল, আমি কি উপায় করব? বৌঠান আমাদের 1 কণা চাল পর্যন্ত নেবেন না। কিছু না করলে তাদের সংসারই বা চলবে কি করে? বিন্দু রুদ্ধস্বরে বলিল, তা আমি জানি নে। ওগো, তুমি আমার দেবতা, তিনি তোমার চেয়েও বড় যে। ছি ছি, যে কথা মনে আনাও যায় না সেই কথা কি না। বিন্দু আর বলিতে পারিল না। মাধব বলিল, বেশ তো, অন্তত যাও বৌঠানের কাছে, যাতে তার রাগ পড়ে, তিনি প্রসন্ন হন, তাই করো। আমার পা ধরে সমস্ত দিন বসে থাকলেও উপায় হবে না। বিন্দু তৎক্ষণাৎ পা ছাড়িয়া উঠিয়া বসিয়া বলিল, পায়ে ধরা অভ্যাস আমার নয়। এখন দেখছি। কেন, সে রাত্রে তিনি জলস্পর্শ করেননি, অথচ তুমি সমস্ত জেনে শুনে শত্রুর মতো চুপ করে রইলে। আমার অপরাধ বেড়ে গেল, তুমি কথা কইলে না। মাধব কাগজপত্রে মনোনিবেশ করিয়া কহিল, না, ও বিদ্যে আমার দাদার কাছেই শেখা। ঈশ্বর করুন যেন অমনি চুপ করে থেকেই একদিন যেতে পারি। বিন্দু আর কথা কহিল না, উঠিয়া গিয়া নিজের ঘরে দৌড় দিয়া পড়িয়া রহিল। মাধব তখন উঠিবার উপক্রম করিতেছিল। বিন্দু আবার আসিয়া ঘরে ঢুকিল। তাহার 2 চোখ রাঙা। মাধবের দয়া হইল, বলিল, যাও একবার তার কাছে, জানো তো তাকে, একটিবার গিয়ে শুধু দাঁড়াও, তাহলেই সব হবে। বিন্দু অত্যন্ত করুণ কণ্ঠে বলিল, তুমি চাও? ওগো, আমি ছেলের দিব্যি করছি। মাধব তাহার মনের ভাব বুঝিয়া কিছু উষ্ণ হইয়াই জবাব দিল, হাজার দিব্যি করলেও আমি দাদাকে বলতে পারবো না। তিনি নিজে জিজ্ঞাসা না করলে গিয়ে বলবো, এত সাহস আমার গলা কেটে ফেললেও হবে না। বিন্দু তথাপি নড়িল না। মাধব কহিল, পারবে না যেতে? বিন্দু জবাব দিল না। হেঁট মুখে ধীরে ধীরে চলিয়া গেল। বাড়ির সম্মুখ দিয়া স্কুল যাইবার পথ। প্রথম কয়েকদিন অমূল্য ছাতি আড়াল দিয়া এই পথেই গিয়াছিল। আজ 2 দিন ধরিয়া সেই লাল রঙের ছাতিটি আর পথের একধার বাহিয়া গেল না। চাহিয়া চাহিয়া বিন্দুর চোখ ফাটিয়া জল পড়িতে লাগিল। তবুও সে চিলের ছাদের আড়ালে বসিয়া তেমনি একদৃষ্টে পথের পানে চাহিয়া বসিয়া রহিল। সকাল 9টা-10টার সময় কত রকমের ছাতি মাথায় দিয়া কত ছেলে হাঁটিয়া গেল। স্কুলে ছুটির পর কত ছেলে সেই পথে আবার ফিরিয়া আসিল, কিন্তু সেই চলন, সেই ছাতি বিন্দুর চোখে পড়িল না। সে সন্ধ্যার সময় চোখ মুছিতে মুছিতে নামিয়া আসিয়া নরেনকে আড়ালে ডাকিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ নরেন, এই তো স্কুলে যাবার সোজা পথ, তবে কেন সে এদিক দিয়ে আর যায় না? নরেন চুপ করিয়া রহিল। বিন্দু বলিল, বেশ তোরে, তোরা 2টি ভাই গল্প করতে করতে যাবি আসবি, সেই তো ভালো। নরেন তাহার নিজের ধরনে অমূল্যকে ভালোবাসিয়াছিল। চুপি চুপি বলিল, সে লজ্জায় আর যায় না মামি, ওই হোতা দিয়ে ঘুরে যায়। বিন্দু কষ্টে হাসিয়া বলিল, তার আবার লজ্জা কিসের রে? না না, তুই বলিস তাকে, সে যেন এই পথেই যায়। নরেন মাথা নাড়িয়া বলিল, কখনো যাবে না মামি। কেন যাবে না জানো? বিন্দু উৎসুক হইয়া বলিল, কেন? নরেন বলিল, তুমি রাগ করবে না? না,
তাদের বাড়িতে বলে পাঠাবে না? না। আমার মাকেও বলে দেবে না? বিন্দু অধীর হইয়া বলিল, না রে না, বল, আমি কাউকে কিচ্ছু বলবো না। নরেন ফিসফিস করিয়া বলিল, থার্ড মাস্টার অমূল্যর আচ্ছা করে কান মলে দিয়েছিল। বিন্দু এক মুহূর্ত আগুনের মতো জ্বলিয়া উঠিয়া বলিল, কেন দিলে? গায়ে হাত তুলতে আমি মানা করে দিয়েছি না? নরেন হাত নাড়িয়ে বলিল, তার দোষ কি মামি? সে নতুন লোক, আমাদের চাকর, এই হেবো শালাই বজ্জাত। সে এসে মাকে বলেছে। আমার মাটিও কম বজ্জাত নয় মামি, সে মাস্টারকে বলে দিতে বলে দিয়েছে। থার্ড মাস্টার অমনি আচ্ছা সে কান মলেছে। কী রকম করে জানো মামি? এই রকম করে ধরে। বিন্দু তাহাকে তাড়াতাড়ি থামাইয়া দিয়া বলল, হেবো কি বলে দিয়েছে? নরেন বলল, কি জানো মামি, হেবো টিফিনের সময় আমার খাবার নিয়ে যায় তো সে ছুটে এসে বলে, কি খাবার দেখি নরেনদা? মা শুনে বলে অমূল্য নজর দেয়। অমূল্যর কেউ খাবার নিয়ে যায় না নরেন? নরেন কপালে একবার হাত ঠেকাইয়া বলল, কোথা পাবে মামি? তারা গরিব মানুষ, সে পকেটে করে দুটি ছোলা ভাজা নিয়ে যায়, তাই টিফিনের সময় ওদিকে গাছতলায় নুকিয়ে বসে খায়। বিন্দুর চোখের উপর ঘর বাড়ি সমস্ত সংসার দুলিতে লাগিল। সে সেইখানেই বসিয়া পড়িয়া বলিল, নরেন তুই যা। সে রাত্রে অনেক ডাকাডাকির পর বিন্দু খাইতে বসিয়া কোনো মতেই হাত মুখে তুলিতে পারিল না। শেষে অসুখ করিতেছে বলিয়া উঠিয়া গেল। পরদিনও প্রায় উপবাস করিয়া পড়িয়া রহিল, অথচ কাহাকেও কোনো কথা বলিতেও পারিল না, একটা উপায়ও খুঁজিয়া পাইল না। তাহার কেবলই ভয় করিতে লাগিল, পাছে কথা কহিলেই তাহার নিজের অপরাধ আরও বাড়িয়া যায়। অপরাহ্নে স্বামীর আহারের সময় অভ্যাস মতো কাছে গিয়া বসিয়া অন্যদিকে চাহিয়া রহিল। কোনরূপ ভোজ্য পদার্থের দিকে কাল হইতে সে চাহিয়া দেখিতেও পারিল না। ঘরে বাতি জ্বলিতেছে, মাধব চুপ করিয়া পড়িয়াছিলেন। বিন্দু আসিয়া পায়ের কাছে বসিল। মাধব চাহিয়া দেখিয়া বলিলেন, কি? বিন্দু নতমুখে স্বামীর পায়ের একটা আঙুলের নখ খুঁটিতে লাগিল। মাধব স্থির মনের কথাটা অনুমান করিয়া লইয়া আর্দ্র হইয়া বলিলেন, আমি সমস্তই বুঝি বিন্দু, কিন্তু আমার কাছে কাঁদলে কি হবে? তার কাছে যাও। বিন্দু সত্যিই কাঁদিতেছিল, বলিল, তুমি যাও, আমি গিয়ে তোমার কথা বলবো? দাদা শুনতে পাবেন না। বিন্দু সে কথার জবাব না দিয়া বলিল, আমি তো বলছি আমার দোষ হয়েছে, আমি ঘাট মানছি, তুমি তাদের বলো গিয়ে। আমি পারবো না বলিয়া মাধব পাশ ফিরিয়া শুইলেন। বিন্দু আরও কতক্ষণ আশা করিয়া বসিয়া রহিল, কিন্তু মাধব কোনো কথাই আর যখন বলিলেন না, তখন সে ধীরে ধীরে উঠিয়া গেল। আজ সে নিঃসংশয়ে বুঝিল তাহাকে সবাই ত্যাগ করিয়াছে। পরদিন প্রাতঃকালেই যাদব ছোট বধূর যাইবার অনুমতি দিয়া একখানি পত্র পাঠাইয়া দিলেন। বিন্দুর পিতা পীড়িত, সে যেন অবিলম্বে যাত্রা করে। বিন্দু সজল চোখে গাড়িতে গিয়া উঠিল। বামুন ঠাকুরুন গাড়ির কাছে আসিয়া বললেন, বাপকে ভালো দেখে শিগগির ফিরে এসো মা। বিন্দু নামিয়া আসিয়া তাহার পদধূলি লইতেই তিনি অত্যন্ত সংকুচিত হইয়া পড়িলেন। বিন্দুকে এমন নত, এমন নম্র হইতে কেহ কোনো দিন দেখে নাই। পায়ের ধুলা মাথায় তুলিয়া লইয়া বিন্দু কহিল, না মেয়ে, যাই হোক, তুমি ব্রাহ্মণের মেয়ে, বয়সে বড়, আশীর্বাদ করো যেন আর ফিরতে না হয়, এই যাওয়াই যেন আমার শেষ যাওয়া হয়। বামুন মেয়ে তদুত্তরে কিছুই বলিতে পারিলেন না। বিন্দুর শীর্ণ ক্লিষ্ট মুখখানির পানে চাহিয়া কাঁদিয়া ফেলিলেন। এলোকেশী উপস্থিত ছিলেন, ক্ষণ করিয়া বলিয়া উঠিলেন, ও কি কথা ছোট বউ, আর কারোর বাপ মায়ের কি অসুখ হয় না? বিন্দু জবাব দিল না, মুখ ফিরাইয়া চোখ মুছিল। কিছুক্ষণ পরে বলিল, তোমাকেও নমস্কার করি ঠাকুরজি, চললুম আমি। ঠাকুরজি বললেন, যাও দিদি যাও,
আমি ঘরে রইলুম, সমস্তই দেখতে শুনতে পারবো। বিন্দু আর কথা কহিল না। কোচম্যান গাড়ি ছাড়িয়া দিল। অন্নপূর্ণা বামুন ঠাকুরনের মুখে এ কথা শুনিয়া চুপ করিয়া রহিলেন। ইতিপূর্বে কোনো দিন বিন্দু অমূল্যকে ছাড়িয়া বাপের বাড়ি যায় নাই। আজ 1 মাসের উপর হইল সে একবার তাহাকে চোখের দেখা দেখিতে পায় নাই। তাহার দুঃখ অন্নপূর্ণা বুঝিলেন। রাত্রে অমূল্য বাপের কাছে শুইয়া আস্তে আস্তে গল্প করিতেছিল। নিচে প্রদীপের আলোকে কাঁথা সেলাই করিতে করিতে অন্নপূর্ণা সহসা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিলেন, 60 যাবার সময় বলে গেল কি না, এই যাওয়াই যেন শেষ যাওয়া হয়। মা দুর্গা করুন, বাছা আমার ভালোই ভালোই ফিরে আসুক। কথাটা শুনিতে পাইয়া যাদব উঠিয়া বসিয়া বলিলেন, আগাগোড়াই কাজটা ভালো করনি বড়বু। আমার মাকে তোমরা কেউ চিনলে না। অন্নপূর্ণা বলিলেন, সেও তো একবার দিদি বলে এলো না। তার ছেলেকেও তো সে জোর করে নিয়ে যেতে পারত, তাও তো করলে না। সেদিন সমস্ত দিন খাটুনির পর ঘরে ফিরে এলুম, উল্টে কতকগুলো শক্ত কথা শুনিয়ে দিলে। যাদব বলিলেন, আমার মায়ের কথা শুধু আমি বুঝি, কিন্তু বড়বু এই যদি না মাপ করতে পারবে, বড় হয়েছিলে কেন? তুমিও যেমন, মাধুও তেমনি। তোমরা ধরে বেঁধে বুঝি আমার মায়ের পানটা বধ করলে। অন্নপূর্ণার চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। অমূল্য বলিল, বাবা, ছোটো মা কেন আসবে না বলেছে? অন্নপূর্ণা চোখ মুছিয়া বলিলেন, যাবি তোর ছোটো মার কাছে? অমূল্য ঘাড় নাড়িয়া বলিল, না। না কেন রে? ছোটো মা তোর দাদামশায়ের বাড়ি গেছে, তুইও কাল যা। অমূল্য চুপ করিয়া রহিল। যাদব বলিলেন, যাবি অমূল্য? অমূল্য বালিশে মুখ লুকাইয়া পূর্বের মতো মাথা নাড়িতে নাড়িতে বলিল, না। কতকটা রাত্রি থাকিতেই যাদব কর্মস্থানে যাইবার জন্য প্রস্তুত হইতেন। দিন 5-6 পরে এমনই এক শেষ রাত্রে তিনি প্রস্তুত হইয়া অন্যমনস্কের মতো তামাক টানিতেছিলেন। অন্নপূর্ণা বলিলেন, বেলা হয়ে যাচ্ছে। যাদব ব্যস্ত হইয়া হুঁকাটা রাখিয়া দিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আজ মনটা বড় খারাপ বড়বু। কাল রাত্রে আমার মা যেন ওই দড়ির আড়ালে এসে দাঁড়িয়েছিলেন। দুর্গা দুর্গা বলিয়া তিনি বাহির হইয়া পড়িলেন। সকালবেলা অন্নপূর্ণা ক্লান্তভাবে রান্নাঘরে কাজ করিতেছিলেন। ও বাড়ির চাকর আসিয়া সংবাদ দিল, বাবু কাল রাতে ফরাসডাঙ্গায় চলে গেছেন। মার নাকি বড় ব্যামো। স্বামীর কথাটা স্মরণ করিয়া অন্নপূর্ণার বুক কাঁদিয়া উঠিল। কি ব্যামো রে? চাকর বলিল, তা জানি নে মা, শুনলুম কীরকম অজ্ঞান টজ্ঞান হয়ে কীরকম শক্ত অসুখ দাঁড়িয়েছে। সন্ধ্যার পর বাড়ি ফিরিয়া আসিয়া যাদব খবর শুনিয়া কাঁদিয়া ফেলিয়া বলিলেন, কত সাধ করে সোনার প্রতিমা ঘরে আনলুম বড় বউ, জলে ভাসিয়ে দিলে। আমি এক্ষুনি যাব। দুঃখে আত্মগ্লানিতে অন্নপূর্ণার বুক ফাটিতেছিল। অমূল্যর চেয়েও বোধ করি তিনি ছোট বউকে ভালোবাসিতেন। নিজের চোখ মুছিয়া তিনি স্বামীর পা ধুইয়া দিয়া জোর করিয়া সান্ধ্য করিয়া বসাইয়া দিল। অন্ধকার বারান্দায় আসিয়া বসিয়া রহিলেন। খানিক পরেই বাহিরে মাধবের কণ্ঠস্বর শোনা গেল। অন্নপূর্ণা প্রাণপণে বুক চাপিয়া ধরিয়া 2 কানে আঙুল দিয়া শক্ত হইয়া বসিয়া রহিলেন। মাধব রান্নাঘরে অন্ধকার দেখিয়া এ ঘরে ফিরিয়া আসিয়া অন্ধকারে অন্নপূর্ণাকে দেখিয়া সূক্ষ্মস্বরে বলিল, বৌঠান, শুনেছ বোধ করি। অন্নপূর্ণা মুখ তুলিতে পারিলেন না। মাধব কহিল, অমূল্যর যাওয়া একবার দরকার, বোধ করি শেষ সময় উপস্থিত হয়েছেন। অন্নপূর্ণা উপুর হইয়া পড়িয়া ফুপাইয়া কাঁদিয়া উঠিলেন। যাদব ও ঘর হইতে পাগলের মতো ছুটিয়া আসিয়া বলিলেন, এমন হয় না মাধু, আমি বলছি হয় না। আমি জ্ঞানে অজ্ঞানে কাউকে দুঃখ দিইনি। ভগবান আমাকে এ বয়সে কখনো এমন শাস্তি দেবেন না। মাধব চুপ করিয়া রহিল। যাদব বলিলেন, আমাকে সব কথা খুলে বল, আমি গিয়ে মাকে ফিরিয়ে আনব।
তুই উতলা হোস নে মাধু, গাড়ি সঙ্গে আছে। মাধব বলল, আমি উতলা হইনি দাদা, আপনি নিজে কীরকম করছেন? কিছুই করিনি। ওঠো বড় বউ, আয় অমূল্য। মাধব বাধা দিয়া বলিল, রাত্রিটা যাক না দাদা। না না, সে হবে না, তুই অস্থির হোস নে মাধু, গাড়ি ডাক, নইলে আমি হেঁটেই যাব। মাধব আর কিছু না বলিয়া গাড়ি আনিলে চারজনেই উঠিয়া বসিলেন। যাদব বলিলেন, তারপরে? মাধব কহিল, আমি তো ছিলুম না, ঠিক জানিনি। শুনলুম দিন চারেক আগে খুব জ্বরের উপর ঘন ঘন মূর্ছা হয়। তারপরে এখন পর্যন্ত কেউ ওষুধ কি এক ফোঁটা দুধ অবধি খাওয়াতে পারেননি। ঠিক বলতে পারিনি কি হয়েছে, কিন্তু আশা আর নেই। যাদব জোর দিয়া বলিয়া উঠিলেন, খুব আছে, 100 বার আছে, মা আমার বেঁচে আছে। মাধু, ভগবান আমার মুখ দিয়ে এই শেষ বয়সে মিথ্যে কথা বার করাবেন না। আমি আজ পর্যন্ত মিথ্যে বলিনি। মাধব তৎক্ষণাৎ অবনত হইয়া অগ্রজের পদধূলি মাথায় লইয়া নিঃশব্দে বসিয়া রহিল। কতদিন হইতে যে বিন্দু অনাহারে নিজেকে ক্ষয় করিয়া আনিতেছিল তাহা কেহই জানিতে পারে নাই। বাপের বাড়ি আসিয়া জ্বর হইল, দ্বিতীয় দিন 2-3 বার মূর্ছা হইল। তাহার শেষ মূর্ছা আর ভাঙিতে চাহিল না। অনেক চেষ্টায় অনেক পরে যখন তাহার চৈতন্য ফিরিয়া আসিল, তখন দুর্বল নারী এক্কেবারে বসিয়া গিয়াছে। সংবাদ পাইয়া মাধবও আসিলেন। সে স্বামীর পায়ের ধুলা মাথায় লইল, কিন্তু দাঁতে দাঁত চাপিয়া রহিল, শত অনুনয়েও 1 ফোঁটা দুধ পর্যন্ত গিলিল না। মাধব হতাশ হইয়া বললেন, আত্মহত্যা করছ কেন? বিন্দু নিমীলিত চোখের কোণ বাহিয়া জল পড়িতে লাগিল। কিছুক্ষণ পরে আস্তে আস্তে বলিল, আমার সমস্ত অমূল্যর, শুধু 1002 টাকা নরেনকে দিও, আর তাকে পড়িও, সে আমার অমূল্যকে ভালোবাসে। মাধব দাঁত দিয়া জোর করিয়া নিজের ঠোঁট চাপিয়া কান্না থামাইলেন। বিন্দু ইঙ্গিত করিয়া তাহাকে আরও কাছে আনিয়া চুপি চুপি বলিল, সে ছাড়া আর কেউ যেন আমাকে আগুন না দেয়। মাধব সে ধাক্কাও সামলাইয়া লইয়া কানে কানে বলিলেন, দেখবে কাউকে? বিন্দু ঘাড় নাড়িয়া বলিল, না থাক। বিন্দুর মা আর একবার ওষুধ খাওয়াইবার চেষ্টা করিলেন। বিন্দু তেমনি দৃঢ়ভাবে দাঁত চাপিয়া রহিল। মাধব উঠিয়া দাঁড়াইয়া বললেন, সে হবে না বিন্দু, আমাদের কথা শুনলে না, কিন্তু যার কথা ঠেলতে পারবে না আমি তাকে আনতে চললুম। শুধু এই কথাটি আমার রেখো, যেন ফিরে এসে দেখতে পাই। বলিয়া মাধব বাহিরে আসিয়া চোখ মুছিলেন। সে রাত্রে বিন্দু শান্ত হইয়া ঘুমাইল। তখন সবেমাত্র সূর্যোদয় হইতেছিল। মাধব ঘরে ঢুকিয়া দীপ নিবাইয়া জানালা খুলিয়া দিতেই বিন্দু চোখ চাহিয়া সম্মুখেই প্রভাতের স্নিগ্ধ আলোকে স্বামীর মুখ দেখিয়া মৃদু হাসিয়া বলিল, কখন এলে? এই আসছি, দাদা পাগলের মতো ভয়ানক কান্নাকাটি করছেন। বিন্দু আসতে বলিল, তা জানি, তার একটু পায়ের ধুলো এনেছ? মাধব বলিলেন, তিনি বাইরে বসে তামাক খাচ্ছেন, বৌঠান হাত পা ধুচ্ছেন। অমূল্য গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, উপরে শুইয়ে দিয়েছি, তুলে আনব? বিন্দু কিছুক্ষণ স্থির থাকিয়া, না, ঘুমুক বলিয়া ধীরে ধীরে পাশ ফিরিয়া অন্যদিকে মুখ করিয়া শুইল। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া তাহার শিয়রের কাছে বসিয়া মাথায় হাত দিতেই সে চমকিয়া উঠিল। অন্নপূর্ণা মিনিটখানিক নিজেকে সংবরণ করিয়া লইয়া বলিলেন, ওষুধ খাসনি কেন রে ছোট, মরবি বলে? বিন্দু জবাব দিল না। অন্নপূর্ণা তাহার কানের উপর মুখ রাখিয়া চুপি চুপি বললেন, আমার বুক ফেটে যাচ্ছে, তা বুঝতে পারছিস? বিন্দু তেমনই চুপি চুপি উত্তর দিল, পাচ্ছি দিদি। তবে মুখ ফেরা, তোর বড়ঠাকুর বাড়ি নিয়ে যাবার জন্য নিজে এসেছেন। তোর ছেলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে, কথা শোন, মুখ ফেরা। বিন্দু তথাপি মুখ ফিরাইল না, মাথা নাড়িয়া বলিল, না দিদি, আগে বলো। অন্নপূর্ণা বলিলেন, বলছি রে ছোট, বলছি, তুই শুধু একবার বাড়ি ফিরে আয়,
এই সময় যাদব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইতেই অন্নপূর্ণা বিন্দুর মাথার উপর চাদর টানিয়া দিলেন। যাদব এক মুহূর্ত আপাতমস্তক বস্ত্রাবৃতা তাহার অশেষ স্নেহের পাত্রী ছোট বধূর পানে চাহিয়া থাকিয়া অশ্রু নিরোধ করিয়া বলিলেন, বাড়ি চলো মা, আমি নিতে এসেছি। তাহার সূক্ষ্ম শীর্ণ মুখের দিকে চাহিয়া উপস্থিত সকলের চক্ষুই সজল হইয়া উঠিল। যাদব আর এক মুহূর্ত মৌন থাকিয়া বলিলেন, আর একদিন যখন এতটুকুটি ছিলে মা, তখন আমি এসে আমার সংসারের মা লক্ষ্মীকে নিয়ে গিয়েছিলুম। আবার আসতে হবে ভাবিনি। তা মা শোনো, যখন এসেছি তখন হয় সঙ্গে করে নিয়ে যাব, না হয় অমুখও আর হব না। জানো তো মা, আমি মিথ্যে কথা বলিনি। যাদব বাহিরে চলিয়া গেলেন। বিন্দু মুখ ফিরাইয়া বলিল, দাও দিদি, কি খেতে দেবে? আর অমূল্যকে আমার কাছে শুইয়ে দিয়ে তোমরা সবাই বাইরে গিয়ে বিশ্রাম করোগে। আর ভয় নেই, আমি মরব না। আজ তবে এখানেই রইল। গল্পটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।